জীবনের গল্পের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে আমাদের গল্প আড্ডা। আমাদের আজকের আয়োজনে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে ধরা। সবাই মিলে বাসায় ফিরে এলাম। এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদের ধারে একটি গ্রাম, বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে। ডিহিরি থেকে ঘি চালান যায়। এই নাহানপুর গ্রাম থেকেই 3টি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলে কি করে। একটা লোক এগিয়ে এসে বললে, কি হলো বাবু? আমরা বললাম, কিছু না, তোমরাও তো গিয়েছিলে। হ্যাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেসব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা পরামর্শ করতে বসলো। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি পরামর্শ দেই ওদের? 15 দিনের মধ্যে 3টি ছেলে উধাও। এখানে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর এখান থেকে অনেক দূর, প্রায় 9 মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম মন্নু আহির। মন্নু বললে ওর অঞ্চলে হিন্দিতে। বাবু, জঙ্গল পাহাড় অঞ্চলের গা, বেশি লোক থাকে না এই গায়ে, দূরে দূরে গা। এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি? আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুটিরে, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড়লোক, আসেন না আজকাল আর। আগে আগে যখন নতুন কুটির বানালেন তখন কত আসতেন। ওরা সেদিন চলে গেল যখন, তখন রাত 10টা। বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরি দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানোর ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে উঠতেই হলো, এবং ঠিক ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলেন। ওখানে কি করতে যাবে বাবুজি? রোটাসগড়ে লোক থাকে না, চৌকিদার একজন আছে, সে সবসময় উপরে থাকে না, নিচে নেমে আসে। ওখানে যাওয়া মিথ্যে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ দেখতে পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘে নিচ্ছে না তো, যে বাঘের ভয় দেশে। হিরু বলল, তাই বা কি করে সম্ভব? বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে এলাম বাসায়। সোনের চরে বালুহাঁস শিকার করেছিল ধীরনাথ সকালে। আমাদের বেরোবার আগে 10 মিনিটের মধ্যে 3টি। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা জানো? আমরা সবাই চুপ। হিরু বললে, বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? সতীশগিরি বললে, আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপরে কিনত। খাওয়া দাওয়া পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্ত ভাবে। সতীশগিরি এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে? কি কি? ওরা বললে, আবার ছেলে চুরি গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজ? কোন গা থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে ওনা বলে একটা গা। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শালপাতা ভাঙতে গিয়েছিল। ফিরে এসে দেখে ছেলে নেই। বাঘের পায়ের দাগ না বাবু, মানুষের। অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে?
আমরা বাংলো থেকে সন্ধ্যার আগেই বেরিয়েছি। কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি, কিন্তু তবুও ছেলেটিকে খুঁজিয়ে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়। যদি পারা যায়, যদি খোকার মায়ের মুখের হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু। বিদেশ ভূবহ জায়গা, জঙ্গলাবৃত পাহাড় চারিধারে, বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না। বিদেশ বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক সতীশ মহারাজের কি? তার বাপ নেই, মা নেই, মারা গেলে কাঁদবে না কেউ। আমাদের তো তা নয়, আমাদের সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এখানে এসেছি? আমি বলি, হিসাব করে আজ 13 দিন। আর কতদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো। সে তো বটেই। হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ? ধীরন একটু বিরক্তির সঙ্গে বললে, কে জানতো এমনতর হবে? তাহলে কি? সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এজন্য সতীশ গিরি, কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম, অবশ্য ব্যঙ্গচ্ছলে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শোনবার পরেও এ কথা তোমরা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এভাবে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে। আমরা তাকে ডেকে বললাম, এসো টমেটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধ হয়। সে বললে, বাজারে তোমরা কত করে কেনো বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর 1 সের টমেটো। হিরু বললে, 4 পয়সা দর বাজারে, দিবি? বুড়ি দিয়ে গেল। কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরো নির্বুদ্ধিতা। সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বলল, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত। যেরকম সুরে সে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না। অসম্ভব। যাগ্গে, আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরন। বললে, ঝুমরির মা দৌড় খুঁড়ে শুয়েছিল কেন রাত্রিরে? সতীশ বলল, তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না। সে নির্বোধ ছেলে মানুষ। তাহলে তার এমন হওয়াই উচিত। যখন সবাই জানে এ গা থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই। হিরু বললে, এবার নিয়ে 4টি ছেলে এভাবে গেল। ধীরন বললে, হ্যাঁ, যখন তা সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দৌড় খুলে শোয়া? সতীশ বললে, এই গরমে করেই বা কি? তখন তার যাওয়াই উচিত। আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বলি, শোনো, বাজে বকে লাভ নেই। ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি। এ কথা ঠিক, তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শিখেনি। ঘরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করা যাক। বিশেষ করে ওর মা আমাদেরই ঝি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে, খোঁজো। না পাই, কলকাতা যাবার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না। এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি। আমাকে সবাই সমর্থন করলে। সতীশ বললে, কাল চলো, রোটাস ফোর্টে উঠে দেখা যাক। ধীরন বললে, বড্ড সোজা কথা বললে। রোটাস ফোর্টে ওঠা 4টিখানি কথা নয়। এই গরমে প্রাণ বেরিয়ে যাবে। উপরে জল নেই। বাঘ সেদিনে বেরিয়েছিল জঙ্গলে। ফেরবার পথে সন্ধ্যা হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবো? আমাদের ঘরে বাপমা আছে সতীশদা। আমি বললাম, তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের উপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে?
আমার তো মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষ কি? তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ। তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না। চলো কাল সকালে। হিরু ও ধীর নিজেদের ছোট করতে চায় না। তারা মুখে বললে আমরা যাব, কিন্তু মনে মনে বোধ হয় বিরক্ত হলো আমার ও সতীশ মহারাজের উপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরও বেরিয়ে পড়লাম। নাহানপুরের পথে, ডিহিরি যাবার পথে, সোন নদের ধারে সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে। তাকে কোথাও যেতে দেইনি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারা দিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না। কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার জেরা। কাজে ফাঁকি আমরা দিয়েছি কিনা দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথে কি দেখেছি, একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পরে, তা কৈফিয়ত দিতে দিতে প্রাণান্ত হবার উপক্রম হলো। খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল। কাল সকালে আবার নাকি বেরোতে হবে। ধীরন বললে, চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি। আর এই জঞ্জাট ভালো লাগে না। আরো দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম। ক্রমে আরো দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাদা করে রওনা হয়ে পড়লাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে। সেই লরিতে আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়া ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়লো রাত 8টার সময়। পাথর বোঝাই করতে করতে দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথ বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না। আমরা দিন কুড়ি পরে কলকাতায় ফিরছি, মনের আনন্দের গান গাইতে গাইতে চলছি। ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগলো। হাঁটুখানিক জল নদীতে, ঘন জঙ্গল, দুধারে হর্তকি, মহুয়া ও শাল। কি একটা পাখি কুশরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে। লরি হু হু করে চলছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও কেয়া বাবুজি? আমরা লরির ড্রাইভারের পাশেই বসে। তখন 10টা। কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে। চেয়ে দেখি পথ থেকে রশি 2 দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোহাচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে। আমরাও চেয়ে দেখলাম, কে ওখানে? কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো। আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম। আমাদের পেছনে পেছনে ধীরন, হিরু ও লরি ড্রাইভার। যখন আদ্রসী মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ অন্ধকার রাত, সোন নদের ধারে কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। হিরণ বলল, সোনের ধারে যাসনে ভাই, ওদিকে কাশবনে বাঘ থাকে। চল সিমেন্টের পাহাড়ের উপর। সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে, ওটা সিমেন্টের পাহাড় নয়। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরো জিনিস মিশিয়ে তৈরি করতে হয়। ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনবার অনুকূল নয়। আমরা আজ আর খুঁজতে রাজি নই। আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শাল চারা আর কি কি গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল। সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায়। শহরের ছেলে আমরা, আমাদের গায়ে কাঁটা দেয়।
পাহাড়ের ওপর কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন আসেন না। তার বাড়ির দরজা জানলা রুই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা। লোকে বলে ভূতও নাকি আছে। মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। বড় বড় মহুয়া গাছগুলো তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে, মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য। পাতা পোড়ায় ছায়ের গন্ধ ভাসছে বাতাসে। ছায়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাশ। খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরন চমকে উঠে বলল, ও কি রে? আমি বললাম, কিছু না, শেয়াল হবে। আমাদের চোখে যা পড়লো তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকে মনে হলো লোকটা দীর্ঘকায়, একটু অসম্ভব ধরনের দীর্ঘকায়, কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী। আমাদের মনে হলো লোকটা নিশ্চয় সন্ন্যাসী টন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে, আচ্ছা সন্ন্যাসী তো। বাঘের ভয়ে দিন মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে। আমরা এগিয়ে গেলাম আরো। লোকটা বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে। বেশ বড় ও কালো মতো একটা কি কি ওটা? আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে। কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট্ট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট্ট ছেলে। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। অদূরে সেই অতি দীর্ঘকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজ বটে। দীর্ঘ তীব্রনরূপ ওর কপালে, দীর্ঘ জটা জুট, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের উপর। লোকটার সামনে অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দু হাত ধরে ঝলসা পোড়া করছে। বাতাসে মরা পোড়া বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না। কারো মুখে কথাটি নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই কাছে। সম্মুখে এই নররাক্ষস। কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি। এক পাও কেউ এগোয় না। লোকটা আমাদের দেখলে কটমটে চোখে, তারপর যেন বিরক্ত মুখে সে আজ ঝলসানো ছেলেটাকে গাদে ফেলে নিয়ে আমাদের চোখের সামনে, ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে, তারপর ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা, ছেলে ধরা।